সম্প্রতি কয়েকটি নৃশংস ঘটনায় সরকারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও স্বচ্ছ সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশে কোনোভাবেই চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না। জুলাই গণ অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। 19 জুলাই সেই ভয়াবহ দিনটা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণ অভ্যুত্থানের বীর শহীদরা জাতির গৌরব, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। দেশের বর্তমান অস্থিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের ভূমিকা আরো স্বচ্ছ এবং সাহসী হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোনোভাবেই চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। জাতীয় নির্বাচন আসন্ন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার যেন সময় নষ্ট করতে না পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আরও সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশবাসীকে সতর্ক। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে প্রস্তুত হতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর আগের ব্যবস্থায় চলতে পারে না। শনিবার রাজধানীতে জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতে অসুস্থ হয়ে পড়লেও শেষ পর্যন্ত বক্তৃতা সম্পন্ন করেন তিনি। ৭ দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের এ জাতীয় সমাবেশ। এতে যোগ দিতে নির্ধারিত সময়ের একদিন আগেই উপস্থিত হন ঢাকার বাইরের নেতাকর্মীরা। সকাল 10টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। মাঠ ছাপিয়ে সমাবেশের ব্যাপ্তি ছড়ায় শাহবাগ, দুয়েল চত্বর, কদম ফোয়ারা, মৎস্য ভবন, কাকরাইল সহ আশপাশের এলাকায়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। দুপুর 2টায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। শুরুতে বক্তব্য রাখেন শহীদ পরিবার ও জুলাই আন্দোলনে আহতরা। জামাতের কেন্দ্রীয় নেতারা বলেন, যারা সুষ্ঠু ভোট চায় না তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। আমি বলি আরেকটা লড়াই হবে। সবশেষ সভাপতির বক্তব্য দিতে আসেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তীব্র গরমে দীর্ঘ সময় মঞ্চে থাকার কারণে বক্তব্যের শুরুতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছু সময় পর আবারও বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ান জামাত আমির, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারলেন না। 2বার পড়ে যাওয়ার পরও বক্তব্য চালিয়ে যান তিনি। তবে এবার দাঁড়িয়ে নয়, বসে বক্তব্য শেষ করেন জামাত আমির। এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। দীর্ঘদিন কোণঠাসায় থাকা জামাত 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতিতে আবারও সরব হয়ে ওঠে।
সেই ধারাবাহিকতায় সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথম দলটির জাতীয় সমাবেশ, যেখানে 7 দফা দাবি তুলে ধরা হয়। নেতারা ঘোষণা দেন যৌক্তিক দাবি আদায় করেই ভোটে যাবে জামাত ইসলামী। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। 3 ঘন্টা পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বের হয়েই হুঁশিয়ারি দিলেন দেশ থেকে দুর্নীতি দূর করার। শনিবার রাত 9:15টার দিকে হাসপাতাল ছাড়েন জামায়াতের আমির। বলেন, দেশের ফ্যাসিবাদ দূর হয়েছে, আরেকটি লড়াইয়ের মধ্যে দুর্নীতিকে দেশ থেকে দূর করতে হবে। অসুস্থতার জন্য নিজের কথাগুলো মহাসমাবেশে বলতে পারেননি বলেও আক্ষেপ জানান জামায়াত আমির। এদিকে অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি ও সরকারের প্রতিনিধি দল। পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন। শনিবার বিকেলে জামায়াতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়েন আমির। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশে বিদেশে যারা আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। অন্যায় অসত্যের প্রতিষ্ঠা যাতে না হয় আমরা দেয়াল তুলে দেব ইনশাআল্লাহ। আমরা একটা দেশ আমাদের যুব সমাজের জন্য উপহার দিয়ে যেতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবই আমাকে বলেছেন যে আপনি যান, গিয়ে দেখেন বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। ৭১-এর মুক্তিযুদ্ধই রাষ্ট্রের মূল ভিত্তি, এ নিয়ে কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে দেরি না করার আহ্বান জানান তিনি। এ সময় অন্য রাজনীতিকরা মন্তব্য করেন, জুলাই গণ অভ্যুত্থান কারো একার ফসল নয়। জাতীয় প্রেস ক্লাবে শনিবার গণতন্ত্র মঞ্চের সভায় এসব কথা বলেন নেতারা। জুলাই অভ্যুত্থানে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে এই সভার আয়োজন। স্বৈরাচার সরকারের নিন্দা জানান নেতারা। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মন্তব্য করেন, যারা গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রায় বিশ্বাস করে না তারাই লাভবান হচ্ছে। তিনি শঙ্কা করেন, নির্বাচন যত দেরি হবে গণ অভ্যুত্থানের বিরোধী শক্তিগুলো তত সক্রিয় হবে। 1971 হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা কোনো বিপ্লবী দল নই। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সমস্যা সমাধানের তাগিদ দেন নেতারা। দ্রুত নির্বাচনের দাবিও জানান। নানান লক্ষণ আমরা দেখছি, মিটফোর্ডে যেভাবে একটা হত্যা করা হয়েছে এবং যেভাবে তার ভিডিও ফুটেজ ন্যারেটিভ হাজির হয়েছে, পরিষ্কারভাবে ষড়যন্ত্র চলছে। জাতি যে এক বুক আশা নিয়ে তাদের প্রতি একটা আনন্দ ভালোবাসা নিয়ে অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল 11 মাসে, যদি আপনি বলেন যে 10-এর মধ্যে তাদেরকে কত দেবেন, আমি 4-5 দেব তাদেরকে। এই গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের হাত থেকে সরে গিয়ে মুষ্টিমেয় কিছু রাজনৈতিক হাতের দলের কাছে বা গোষ্ঠীর কাছে এটা সীমাবদ্ধ হয়ে পড়ুক। এই গণ অভ্যুত্থান আমাদের সকলের। নেতারা বলেন, সবচেয়ে বেশি জনসমর্থন রয়েছে এই সরকারের, ব্যর্থ হচ্ছে তারপরও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় এনসিপির ফাঁকা সমাবেশ মঞ্চে ভাঙচুর করা হয়েছে। এজন্য স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে এনসিপি। এর আগে শনিবার দুপুরে কক্সবাজার শহরে সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় কারো পিয়ার বোঝাবুঝিতে সংস্কার আটকে থাকবে না বলে মন্তব্য করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে বান্দরবানের সমাবেশে বক্তব্য রাখেন দলটির নেতাকর্মীরা। শনিবার দুপুরে কক্সবাজার চকরিয়ায় জুলাই পদযাত্রা উপলক্ষে এনসিপির সমাবেশের মঞ্চে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীরা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয় বিএনপি কর্মীরা এই হামলা ভাঙচুর চালায় বলে অভিযোগ এনসিপি নেতাদের। পরে মহাসড়কে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
এর আগে কক্সবাজারে পাবলিক লাইব্রেরি চত্বরে সমাবেশ করে এনসিপি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটি দল। চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কারো পিআর বোঝাবুঝিতে আটকে থাকবে না সংস্কার কার্যক্রম। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিআর বা ভোটের আনুপাতিক হারে সংসদে আসন বন্টনের পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলোর মতামত থাকলেও বেশিরভাগ সাধারণ মানুষই জানেন না এই নিয়ম কানুন। বিশ্লেষকরা বলছেন, দেশে এই পদ্ধতি বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ। এতে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনো দল। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি দল পিআর পদ্ধতির দাবি তুলেছে, তবে এ নিয়ে কোনো ঐকমত্য হয়নি এখনো। বর্তমানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশে। এই পদ্ধতিতে একজন ভোটার শুধুমাত্র একজন প্রার্থীকে ভোট দিতে পারেন এবং যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনিই জয়ী হন। আর আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে সংসদের আসন বন্টন হয় রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের হার অনুযায়ী। যদি কোনো দল মোট ভোটের 10% পায়, তাহলে সংসদের 10% বা 30টি আসন পাবে ওই দল। নির্ধারিত কোনো প্রার্থীকে নয়, এই পদ্ধতিতে ভোটাররা ভোট দেবেন শুধু প্রতীক দেখে। পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে ছোট বড় সব দল সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে, থাকবে না কোনো দলের একক কর্তৃত্ব এবং ভোটারের মতামতের প্রতিফলন হবে। অন্যদিকে এই পদ্ধতিতে নির্বাচন দিলে কিছু চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখোমুখি হতে হবে। স্বল্প সময়ে সাধারণ মানুষকে এটি সম্পর্কে যেমন বোঝানো মুশকিল, তেমনি কাঠামোগত সমস্যার পাশাপাশি দেখা দিতে পারে রাজনৈতিক বিশৃঙ্খলা। এদিকে সাধারণ মানুষের অনেকেই জানেন না আনুপাতিক হার বা পিআর নির্বাচনের পদ্ধতি সম্পর্কে। কেউ কেউ জানলেও তাদের ধারণা পুরোপুরি স্পষ্ট নয়। আই এম সো সরি, আমি পিআর পদ্ধতি সম্পর্কে জানি না আসলে। নতুন প্রতিনিধিত্ব উঠে আসবে, যেটা ফেস করা সরকারের জন্য সমস্যা হবে। তারপর এটা হচ্ছে সময় সাপেক্ষ হবে। আমাদের দেশটাই তো হচ্ছে অন্যরকম। আমি নেতাই চিনতে পারলাম না, আমি কাকে দেব ভোট? যদি প্রার্থী সুষ্ঠু, যোগ্য এবং আমাদের দেশের কল্যাণে কাজ করে, তাহলে যে কোনো পদ্ধতি আসলে আমাদের জন্য উপকার করে। এই পদ্ধতির নির্বাচনে সরকার গঠিত হলে আরও সংকটে পড়বে দেশ। ঐক্য নষ্ট হবে সংসদে, মত বিশেষজ্ঞদের। বাংলাদেশের জন্য এই ব্যবস্থার জাস্টিফিকেশন খুবই সামান্য, এবং এই ব্যবস্থা যদি আসে তাহলে কিন্তু দেখা যাবে এখন রাজনৈতিক দল যেটা সরকার গঠন করে সে তার মাস্তানরাই শুধুমাত্র সংসদে যায়। ধরেন আমরা তো পেশি শক্তি এবং মাস্তানি বন্ধ করতে পারি না নির্বাচনে, তো যতদিন পর্যন্ত আমরা করতে পারবো না, এখন এই ধরনের আনুপাতিক নির্বাচন হলে আরও অন্যান্য দলের মাস্তানরা ঢুকে পড়বে। নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। এই স্বল্প সময়ের মধ্যে পিআর পদ্ধতি বাস্তবায়ন কতটা সম্ভব, সেটাই এখন মূল প্রশ্ন। স্বাধীনতার 54 বছরের দীর্ঘ পথ চলায় আজও গড়ে ওঠেনি একটি স্থায়ী ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা। পদ্ধতি যাই হোক, আসন্ন নির্বাচন হবে জনগণের প্রত্যাশা পূরণের নির্বাচন, এমনটাই মনে করছে দেশের মানুষ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে কারফিউ শেষে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত ফের 144 ধারা জারি করেছে প্রশাসন। তবে এর আওতামুক্ত রয়েছে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবা। এদিকে কারফিউ শেষে শহরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। 144 ধারা চলাকালে যে কোনো ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। কারফিউ না থাকায় অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে শহরের জনজীবন। খুলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এর আগে শনিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলেও মানুষের চলাচল ছিল সীমিত। পরে রাত 8টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত আবারও কারফিউ চলে। পরে জারি করা হয় 144 ধারা। বুধবার এনসিপি সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। নিহত হন 5 জন, আহত অর্ধশত। গোপালগঞ্জের পরিস্থিতি জানাতে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।
প্রশ্ন, এখন তো 144 ধারা জারি হয়েছে, পরিস্থিতি গতকালকের তুলনায় স্বাভাবিক হয়েছে কিনা, জনজীবনে প্রভাব কেমন? গোপালগঞ্জের কারফিউ শেষ হয়েছে সকাল 6টায়, এরপরে শুরু হয়েছে 144 ধারা। এই 44 ধারার ভিতরে যে সমস্ত বিষয় রয়েছে সেটি হলো পরিষেবা কিন্তু চালু রয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য এবং পরীক্ষার জন্য এটা আওতামুক্ত রাখা হয়েছে। আমি আছি সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে। এই কলেজটির নাম পরিবর্তন হয়ে এখন গোপালগঞ্জ সরকারি কলেজ হয়েছে। এই কলেজের গেটের সামনে আমি দেখাতে পারছি যে অভিভাবকরা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছে, শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছে পরীক্ষা দেওয়ার জন্য। রাস্তাঘাটে গাড়ি, ইজি বাইক, রিক্সা, ভ্যান সবই বের হয়েছে। নিত্য প্রয়োজনীয় কাজ সারতে মানুষ ঘর থেকে বের হয়েছে। তো অফিস আদালত যারা চাকরি করেন তারাও কিন্তু আজ সকালে ঘর থেকে বের হয়ে যার যার গন্তব্যে যাচ্ছেন। ও বিশেষ করে কারফিউকে কেন্দ্র করে এবং 144 ধারা কেন্দ্র করে গোপালগঞ্জের জনসাধারণের মধ্যে একটা ভীতি কিন্তু এখনও রয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে সেটা গ্রেপ্তার আতঙ্ক। এই গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে সর্বসাধারণের মধ্যে। সর্বসাধারণ যেটি জানিয়েছেন, দুষ্কৃতিকারীরা পালিয়ে গেছে, কিন্তু অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের উপর এই অত্যাচার নিপীড়ন তারা চালাচ্ছে বলে তারা অভিযোগ করেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শহরে বিভিন্ন সড়কে মোড়ে মোড়ে নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। সড়কে তারা যান চলাচল স্বাভাবিক রয়েছে। যৌথ বাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে। পুলিশ এবং আনসার, বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সাধারণ মানুষ আজ ঘর থেকে বের হয়েছে, দোকানপাট খুলতে শুরু করেছে। তো গত 3 দিন কিন্তু গোপালগঞ্জ অনেকটা স্থবির হয়ে পড়েছিল। আজকে তার চিত্রটা কিন্তু ভিন্ন, অনেকটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে গোপালগঞ্জের। বিশেষ করে শিক্ষার্থীরা রাস্তায় বের হওয়ার পরেই এই চাঞ্চল্যটা ফিরে এসেছে বলে আমরা দেখতে পাচ্ছি। গোপালগঞ্জের কারফিউ এবং 144 ধারা জারি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। 144 ধারা জারির পর গোপালগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী প্রসন্ন কুমার মণ্ডল। প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। বর্ষার শুরু থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ভাঙন বেড়েছে। এর মধ্যে সদরের 5 ইউনিয়নের কয়েক কিলোমিটার নদী তীরের এলাকা বিলীন হয়েছে। হুমকির মুখে শহর রক্ষা বাঁধ। জেলার অন্তত 80টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভরা বর্ষায় টানা বৃষ্টি ও উজানের পানি বঙ্গোপসাগরে নামছে মেঘনা তেঁতুলিয়া নদী দিয়ে। এতে পানির তোড়ে ভেঙে যাচ্ছে ভোলার বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কয়েক কিলোমিটার এলাকা মেঘনার গর্ভে বিলীন হয়েছে। কেবল শিবপুর নয়, মেঘনা তীরের ধনিয়া, কাচিয়া, পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ঘরবাড়ি, ফসলের ক্ষেত, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানও যাচ্ছে নদীগর্ভে। ভাঙন অব্যাহত থাকায় শহর রক্ষা বাঁধ বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয়রা। ভাঙতে ভাঙতে আপনার রাস্তার কিনারে আসা পড়ছে। যে স্রোত, এই স্রোতে আপনার রাস্তাঘাট ভাঙনের সম্ভাবনা আছে। মেদুয়া, শান্তিরাট, বোলারখাল, শিবপুর, কালীকীর্তি, দুনিয়া ব্লক না থাকার কারণে ভাঙে যেতে আছে। সাররা কাজ করতে আছে, কিন্তু এটা হইতে আছে না। কিন্তু ব্লক হালান্তর কাছে কিন্তু হালাতে আছে বস্তা, কিন্তু এতে কোনো রক্ষা পাইতেছি না আমরা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন ঠেকাতে 76 লাখ টাকা ব্যয়ে শিবপুরের 60 কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে। এছাড়া 4 কিলোমিটার এলাকার অতি ঝুঁকিপূর্ণ নদী তীর সংরক্ষণ ও 6 কিলোমিটার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রিকশনারি কাজ চলমান আছে। এছাড়াও এই দুনিয়া, শিবপুর, মেদু এলাকার রক্ষায় আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি। প্রকল্পটি প্রক্রিয়াধীন আছে। এই প্রকল্পে 4 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ, 6 কিলোমিটার ডাল সংরক্ষণ সহ বাঁধ পুনর্বাসন কাজ অন্তর্ভুক্ত করা আছে। বর্ষার শুরু থেকে জেলার 80 পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে প্রায় 3.5 কোটি টাকার আরও 4টি প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দেশে কমছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য বলছে, চলতি বছরের মে পর্যন্ত গত এক বছরে প্রায় 1,16,00,000 ব্যবহারকারী কমেছে। এর মূল কারণ হিসেবে ইন্টারনেটের দাম বৃদ্ধি ও দুর্বল সংযোগকে দায়ী করছেন গ্রাহকরা। যদিও অপারেটরদের দাবি করের বোঝা বাড়ায় ইন্টারনেটের খরচও বাড়ছে। বর্তমানে মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, অনলাইন শিক্ষা সহ বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা জরুরি হলেও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহারে খরচ কমিয়েছেন। গ্রাহকরা বলছেন, মোবাইল ডেটার খরচ বাড়া সহ নেটওয়ার্ক সমস্যা ও সুবিধা অনুযায়ী ইন্টারনেট প্যাকেজ কম থাকায় ব্যবহার কমিয়েছেন তারা। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য মতে গত বছরের মে মাসে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল 12,78,00,000, যা চলতি বছরের মে মাসে কমে দাঁড়িয়েছে 11,76,00,000-এ। নেট কানেকশন তো আসলে ঢাকাতে কিছুটা পাওয়া যায়, কিন্তু আমার বাড়ি তো কুষ্টিয়া। দেখা যাচ্ছে কুষ্টিয়ার ওই আপনার বর্ডারের সাইডে বা শহর অঞ্চলে বা গ্রাম অঞ্চলে তো অতটা পাওয়া যায় না। যে টাকার রেট, এই টাকাতে তো একজন মানুষের এক সপ্তাহ পকেট খরচ চলে যাবে আরামসে। তাহলে কিভাবে নেট ভরবে মানুষ? এদিকে ইন্টারনেটের দাম বাড়া ও ব্যবহারকারী কমার পেছনে সরকারের নীতিমালা ও কর ব্যবস্থাকে দায়ী করছেন মোবাইল অপারেটররা। তাদের দাবি, গত অর্থবছরে সম্পর্ক শুল্ক, মূসক সারচার্জ সহ মোট কর ভার 39% বেশি থাকায় সেবামূল্য বাড়াতে হয়েছে। ফলে প্রতিনিয়ত কমছে ইন্টারনেট গ্রাহক। বাংলাদেশে যে 39% ট্যাক্স ডাইরেক্টলি ইম্পোজ করা হয়, সেটা অন্যান্য দেশের তুলনায় একটু বেশি। ওভারঅল গিয়ে দেখা যায় যে আপনার ডাইরেক্ট ট্যাক্সেশন পড়ে প্রায় 56%-এর মতন, এবং এফেক্টিভ ট্যাক্স রেট গিয়ে দাঁড়ায় প্রায় 70-72%। এটা সার্বিক বিবেচনায় অবশ্যই বেশি। সো ওভারঅল দিক থেকে আমরা যদি সিটিজেনদের সার্ভিসের কথা বলি, তাদের স্বার্থের কথা চিন্তা করি, এখানে রেশনালাইজেশনের প্রচুর জায়গা আছে। মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দেশে এখন ইন্টারনেটের মোট গ্রাহক 13,20,00,000-এর মতো, যেখানে শুধু মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা 11,76,00,000। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তারুণ্যকে প্রযুক্তি নির্ভর মানব সম্পদে পরিণত করতে বরিশালে গড়ে তোলা হয় আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রায় 80 কোটি টাকা ব্যয়ে 6 তলা বিশিষ্ট ভবনটির নির্মাণ কাজ শেষ হয় 3 বছর আগে। 2022 সালের জুলাইয়ে উদ্বোধন করা হলেও শুরু করা যায়নি কার্যক্রম। এখন ভবনে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। কাজে আসছে না এই ভবনও। অল্প কিছু কাজ বাকি থাকায় সেন্টারটি চালু করা যাচ্ছে না। 2017 সালে বরিশালের নথুল্লাবাদ এলাকায় 2.5 একর জমির উপর শুরু হয় আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ। 2021 সালের 31 ডিসেম্বরের মধ্যে চালুর কথা থাকলেও এখনও অকার্যকর অবস্থায় পড়ে আছে কেন্দ্রটি। বিল বাকি, তাই পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ। সেন্টারটিতে 5 জন কর্মী থাকলেও কাজের সুযোগ না থাকায় অলস সময় পার করছেন তারা। সংশ্লিষ্টদের অভিযোগ, সময়মতো সেন্টারটি চালু হলে এতদিনে 2000 আইটি উদ্যোক্তা তৈরি হতো। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ই-কমার্স সহ মোট 16টি সেক্টরে প্রশিক্ষণের সুযোগ ছিল এখানে। প্রকল্প চলাকালে এখান থেকে 16,000 জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ইউসিসি ট্রেনিং করানোর পরে এখন আপাতত কোনো ট্রেনিং নাই। বুঝি যে এখানে ট্রেনিংগুলো যদি চালু থাকতো তাহলে আরও ভালো হতো, স্টুডেন্টরা অনেক গাইডলাইন পেত। বরিশাল শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে প্রতি বছর পাশ করে প্রায় 2.5 লাখ শিক্ষার্থী। এদের একটি বড় অংশ প্রযুক্তিগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। 10, 20, 15, 30,000 ছাত্রছাত্রীরা আমরা একটা ট্রেনিং নিতে পারে। ট্রেনিং নিয়ে এরা বাইরে নিজেদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, সেই জন্য এটা যদি বন্ধ থাকে, এটা দ্রুত চালু করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। কেন্দ্রটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে পিডি আছে তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, এখনও পুরোপুরি কাজটা কমপ্লিট হয় নাই। তো আমরা বলেছি যে দ্রুত এই প্রকল্পের কাজটি সম্পন্ন করার পরে এখানে অনেক স্টুডেন্টরা বেরিয়ে আসছে, তারাও যেন এখান থেকে এই সুবিধাটা পায়, এই জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। দেশের দক্ষিণাঞ্চলের প্রযুক্তি উন্নয়ন ও তারুণ্যের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল এই সেন্টারটির, কিন্তু সরকারি উদ্যোগের অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনায় হোগলার পাতার ঝুড়ি আর সুপারি গাছের খোলের তৈরি প্লেট যাচ্ছে ইউরোপ আমেরিকায়। ঝুড়ি ও প্লেট তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন নারীরাও। উদ্যোক্তারা বলছেন, পরিবেশসম্মত এসব পণ্যের চাহিদা রয়েছে বিদেশেও।
কার্যকর পদক্ষেপ নেওয়া হলে আয় হবে বৈদেশিক মুদ্রাও। খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপারমার্কেটে খোগলা পাতার তৈরি সুতা দিয়ে তৈরি হচ্ছে ঝুড়ি। ঘরের সরঞ্জামাদি রাখতে পরিবেশসম্মত এই ঝুড়ির চাহিদা রয়েছে বিদেশে। একদিনে একজন ঝুড়ি তৈরি করছেন 2 থেকে 3টি। এ থেকে আয় দিয়ে সংসারে আসছে আর্থিক স্বচ্ছতা। আমরা এই জায়গায় এসে মানে আমাকে পরিবারের সচ্ছলতা বাড়েছে, বাড়িটি আয় আসছে, ছেলে মেয়েরা স্কুলে যাতে কোনো সমস্যা আসছে না। আমরা যা পাই আল্লাহর মধ্যে ভালোই পাই, ভালোভাবে দিনগুলো যাচ্ছে। তখন ছিল না, তখন সমস্যা ছিল, এখন এটি আসে আমাকে ভালোই আসছে। পাশেই আবার সুপারি গাছের পাতার খোল দিয়ে তৈরি হচ্ছে ওয়ান টাইম থালা। এগুলো রপ্তানি হচ্ছে বিদেশে। মেশিনে তৈরি করছেন নারীরা। আপনি শিখেছি, শিখে আমরা ফ্রেমে উঠেছি। এখন আমরা প্রতিদিন একটা করে ফ্রেম বুনে ওই বাস্কেট বুনে দিচ্ছি। উদ্যোক্তারা বলছেন নোয়াখালী ও ভোলা থেকে খোগলা পাতা আর খুলনা, বাগেরহাট, পিরোজপুর অঞ্চল থেকে সংগ্রহ করা হয় সুপারি গাছের ফল। এসব দিয়ে তৈরি পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকাতে। খোগলা পাতা দিয়ে বাস্কেট তৈরি করি এবং সুপারি পাতা দিয়ে প্লেট তৈরি করি। এটা মূলত আমরা আমেরিকা ও ইউরোপ কান্ট্রিতে, সুইজারল্যান্ড ও হল্যান্ডে পাঠাই দিই। এটা বৈদেশিক মুদ্রার চাহিদা আছে। চালুর 9 মাসে এই প্রতিষ্ঠানটি 1 লাখের বেশি থালা তৈরি করেছে। পাশাপাশি তৈরি হয়েছে 10,000 হোগলা পাতার তৈরি ঝুড়িও। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।